আচ্ছা, আমরা সবাই তো চাই আমাদের কম্পিউটারগুলো একদম বিদ্যুতের গতিতে চলুক, তাই না? এই যে অবিশ্বাস্য স্পিড, এর পেছনে একটা বড় রহস্য কিন্তু লুকিয়ে আছে, আর সেটার নাম হলো ক্যাশ মেমোরি। তো চলুন আজ আমরা এর গভীরে ডুব দেব আর দেখব কিভাবে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং নামের একটা দারুণ কৌশল কম্পিউটারকে এত ফাস্ট কাজ করতে সাহায্য করে। এই প্রশ্নটা আমাদের সবার মনে কখনো না কখনো আসে। এর উত্তরটা কিন্তু কোনো জাদু নয়, বরং এর পেছনে আছে কম্পিউটার সায়েন্সের একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং সলিউশন, যেটা নিয়েই আমরা আজকে কথা বলবো। দেখুন, আসল চ্যালেঞ্জটা হলো গতি আর আকারের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। একদিকে আমাদের কাছে আছে বিশাল মেইন মেমরি, যেটা অনেকটা গুদামের মতো, প্রচুর ডেটা রাখতে পারে কিন্তু বেশ স্লো। আর অন্যদিকে আছে ছোট্ট ক্যাশ মেমরি, যেটা সাইজে অনেক ছোট কিন্তু অবিশ্বাস্য রকমের ফাস্ট। তো আসল প্রশ্নটা হলো, প্রসেসর এত স্মার্টলি কিভাবে ঠিক করে যে বিশাল মেন মেমোরির কোন ডেটাটা ওই ছোট্ট কিন্তু সুপারফাস্ট ক্যাশে গিয়ে বসবে? এখানেই আসে একটা দারুণ আইডিয়া, যেটাকে বলে ম্যাপিং ফাংশন। এটা আসলে একটা নিয়ম বা অ্যালগোরিদম যা ঠিক করে দেয় কোনটা কোথায় যাবে। এই পুরো জটিল বিষয়টাকে সহজে বোঝার জন্য আমরা আমাদের আলোচনাকে 5টা সহজ ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা সমস্যাটা ঠিক কী সেটা দেখব, তারপর এর দুটো শুরুতেই সমাধান দেখব, এরপর আসবে আসল হিরো মানে সেরা সমাধানটা, তারপর দেখব এটা বাস্তবে কিভাবে কাজ করে, আর সবশেষে জানব এর ফলে আমরা আসলে কি পাই। ওকে, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে। এখানে আমরা দেখব এই মেমোরি ম্যাপিংয়ের চ্যালেঞ্জটা ঠিক কী। সহজ করে বললে, ম্যাপিং ফাংশনটা হলো একটা রুল বুকের মতো। এটাই বলে দেয় যে মেন মেমোরির লক্ষ লক্ষ ডেটা ব্লকের মধ্যে কোনটা ক্যাশের ওই সীমিত কয়েকটা লাইনে গিয়ে জায়গা পাবে। এটা ছাড়া কিন্তু পুরো সিস্টেমটাই একটা জগা খিচুড়ি হয়ে যেত। তো এই ম্যাপিং সমস্যাটা সমাধান করার জন্য শুরুর দিকে দুটো বেশ ইন্টারেস্টিং অ্যাপ্রোচ নেওয়া হয়েছিল। দুটোই একদম দুই মেরুর। চলুন দেখে নেওয়া যাক সেই দুটো পদ্ধতি আর তাদের সমস্যাগুলো কী ছিল। একদিকে ছিল ডিরেক্ট ম্যাপিং। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা খুব সহজ আর সোজা সাপটা। এখানে প্রত্যেকটা মেমোরি ব্লকের জন্য ক্যাশে শুধু একটাই নির্দিষ্ট জায়গা বরাদ্দ থাকে। এটা খুব ফাস্ট, কিন্তু সমস্যা হলো এতে প্রায়ই কনফ্লিক্ট বা সংঘাত লেগে যায়। আর অন্যদিকে আছে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, যেটা একদম উল্টো। এখানে পুরো ফ্রিডম, যে কোনো ব্লক যে কোনো জায়গায় গিয়ে বসতে পারে। এটা খুব ফ্লেক্সিবল, কিন্তু ডেটা খুঁজে বের করতে পুরো ক্যাশ সার্চ করতে হয় বলে এটা বেশ স্লো আর জটিল। এই ছবিটা দেখলেই কিন্তু দুটো পদ্ধতির তফাৎটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ডিরেক্ট ম্যাপিংয়ে মেন মেমোরির প্রত্যেকটা ব্লকের জন্য ক্যাশে একটাই ফিক্সড লাইন, আর অ্যাসোসিয়েটিভ ম্যাপিংয়ে দেখুন যে কোনো ব্লক ক্যাশের যে কোনো লাইনে যেতে পারছে, মানে অনেক বেশি স্বাধীনতা। ব্যাপারটাকে একটা পার্কিং গ্যারেজের সাথে তুলনা করলে বুঝতে খুব সুবিধা হবে। ধরুন, ডিরেক্ট ম্যাপিং মানে হলো আপনার জন্য শুধু একটাই পার্কিং স্পট ফিক্সড করে দেয়া আছে। এখন ওই স্পটে যদি অন্য গাড়ি থাকে তাহলে কিন্তু আর পার্ক করা যাবে না। আর অ্যাসোসিয়েটিভ ম্যাপিং হলো একজন ভ্যালে পার্কিং অ্যাটেন্ডেন্টের মতো, যে আপনার গাড়ি নিয়ে পুরো গ্যারাজ ঘুরে যেখানে খালি পাবে সেখানে পার্ক করে দেবে। এতে সুবিধা আছে, কিন্তু সময় তো বেশি লাগবে, তাই না? তো একটা পদ্ধতি খুব বেশি কড়াকড়ি, আর একটা আবার জিয়াদি ফ্লেক্সিবল। তাহলে সমাধানটা কি? এখানেই আসছে আমাদের আজকের আলোচনার মূল হিরো, যা আগের দুটো পদ্ধতির সমস্যাগুলোর একটা দারুণ সমাধান নিয়ে আসে। এর নাম হলো সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, আর এটা হলো একটা দারুণ আপোষ বা কম্প্রোমাইজ, যেটা ডিরেক্ট ম্যাপিংয়ের গতি আর অ্যাসোসিয়েটিভ ম্যাপিংয়ের নমনীয়তা এই দুটোরই ভালো দিকগুলো নিয়ে তৈরি হয়েছে। চলুন আবার ওই পার্কিং গ্যারাজের উদাহরণে ফিরে যাই। সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিংয়ের আইডিয়াটা হলো আপনাকে পুরো গ্যারাজেও খুঁজতে হবে না, আবার একটা মাত্র স্পটের উপরেও ভরসা করতে হবে না। এখানে আপনাকে একটা নির্দিষ্ট ফ্লোর মানে একটা সেট বলে দেওয়া হলো। এখন আপনি ওই ফ্লোরের যে কোনো খালি জায়গায় আপনার গাড়িটা পার্ক করতে পারবেন। দারুণ না? আচ্ছা, থিওরিতে অনেক হলো, এখন চলুন দেখি এই জিনিসটা বাস্তবে কিভাবে কাজ করে। এর পেছনের অঙ্কটা কিন্তু বেশ মজার। কম্পিউটার যখন কোনো ডেটা খোঁজে, তখন সে যে মেমোরি অ্যাড্রেসটা ব্যবহার করে সেটাকে আসলে 3টা অংশে ভাগ করা যায়। একটা অংশ হলো ওয়ার্ড, যেটা ব্লকের ভেতর ঠিক কোন বাইটটা দরকার সেটা বলে। আরেকটা অংশ হলো সেট, যেটা ক্যাশের কোন গ্রুপ বা সেটে ডেটাটা আছে তা দেখায়। আর সবশেষে আছে ট্যাগ, যেটা ওই সেটের মধ্যে সঠিক ব্লকটাকে খুঁজে বের করতে সাহায্য করে। ব্যাপারটা হাতে কলমে বোঝার জন্য চলুন একটা উদাহরণ ধরে নিই। ধরুন, আমাদের সিস্টেমে মেইন মেমোরি আছে 16 মেগাবাইটের, ক্যাশ মেমোরি আছে 16 কিলোবাইটের, আর ডেটা 4 বাইটের ব্লকে লেনদেন হয়। আর আমরা ব্যবহার করছি টু ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং।
এই প্যারামিটারগুলো থেকে আমরা এখন অ্যাড্রেসের বিটগুলো বের করব। দেখুন, মেইন মেমরি যেহেতু 16 মেগাবাইট মানে 2^24 বাইটস, তাই মোট অ্যাড্রেসটা হবে 24 বিটের। ব্লকের সাইজ হলো 4 বাইট মানে 2^2, তাই ওয়ার্ড অংশটার জন্য আমাদের লাগবে 2টা বিট। এরপর আসি সেট বিটে। ক্যাশে মোট সেটের সংখ্যা হলো 2048টা, যা হলো 2^11, তাই সেট খুঁজে বের করার জন্য লাগবে 11টা বিট। তাহলে ট্যাগ বিটের জন্য কটা বাকি থাকলো? মোট 24 বিট থেকে ওয়ার্ডের 2টা আর সেটের 11টা বিট বাদ দিলে থাকে 11টা বিট। এভাবেই পুরো 24 বিটের অ্যাড্রেসটা ভাগ হয়ে যায়। এই ডায়াগ্রামটাতে পুরো প্রক্রিয়াটা একসাথে দেখানো হয়েছে। দেখুন কি হচ্ছে। একটা 24 বিটের অ্যাড্রেসের মাঝের 11টা বিট সরাসরি ক্যাশের একটা নির্দিষ্ট সেটকে দেখিয়ে দিচ্ছে। এরপর অ্যাড্রেসের প্রথম 11টা ট্যাগ বিটকে ওই সেটের দুটো লাইনের ট্যাগের সাথে মেলানো হচ্ছে। যদি মিলে যায় তাহলে আমরা বলি হিট হয়েছে, আর তখন শেষের দুটো ওয়ার্ড বিট ব্যবহার করে ওই ব্লক থেকে আমাদের দরকারি ডেটাটা তুলে আনা হয়। কিন্তু কথা হলো, এত সব জটিল ক্যালকুলেশন, এত সব পদ্ধতির দরকারটা কি? উত্তরটা সহজ, পারফরম্যান্স। চলুন দেখি এর আসল সুফলটা কি। এই বার চার্টটা দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে অ্যাসোসিয়েটিভিটির মাত্রা, মানে একটা সেটে যত বেশি লাইন থাকে হিট রেশিও তত বাড়ে। হিট রেশিও মানে হলো প্রসেসর কতবার তার দরকারি ডেটা ক্যাশের মধ্যেই খুঁজে পেয়েছে। যত বেশি হিট, সিস্টেম তত ফাস্ট। দেখুন, ডিরেক্ট ম্যাপিং থেকে শুরু করে 16 ওয়ে অ্যাসোসিয়েটিভ পর্যন্ত হিট রেশিও কিন্তু বেড়েই চলেছে। তার মানে আসল কথাটা হলো, এই যে একটা ইন্টেলিজেন্ট ডিজাইন, এই যে একটা আপস, এটাই কিন্তু সরাসরি আমাদের কম্পিউটারের স্পিড বাড়িয়ে দেয়। যে গতিটা আমরা রোজকার কাজে অনুভব করি, এটা শুধু একটা থিওরি নয়, এটা একটা রিয়েল লাইফ সমাধান। শেষ করার আগে এই লাইনটা দিয়েই পুরো ব্যাপারটা সারমর্ম করা যায়। সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং হলো এমন একটা আপোষ যা ডিরেক্ট আর অ্যাসোসিয়েটিভ দুটো পদ্ধতিরই ভালো দিকগুলো কাজে লাগায় আর খারাপ দিকগুলোকে কমিয়ে আনে। এটা কিন্তু আমাদের একটা দারুণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? আমাদের এই ডিজিটাল দুনিয়ায় এমন আরও কত শত লুকানো ইঞ্জিনিয়ারিং সমাধান আছে যা সবকিছুকে সম্ভব করে তুলছে। একটু ভেবে দেখার মতো বিষয়।